দেখলেই বুঝি। আবার কেউ কিছু বলল, তাই না? তুমি রোজই জিজ্ঞেস করো, আর আমি রোজই বলি না কিছু না। কিন্তু আসল কথা, এখন কিছু না বলাই সহজ। তুমি চুপ থাকো, আর মানুষ তোমাকে নিজের মতো করে চোর সাজায়। চোরের বউ বললে কেমন লাগে জানো? বাজারে গেলে সবাই কেমন করে তাকায়। জানি, জানি তোমাকেও আমার সঙ্গে ভাগ করে নিতে হয় অপমানের বোঝা। তুমি না চাইতেই পেয়েছো এই পরিচয়, চোরের বউ। কিন্তু আমি তো জানি তুমি কেমন মানুষ। তবুও মাঝে 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 মনে হয়, সত্যি কি কিছু লুকিয়ে রাখো না তুমি? তুমি চাও আমি একটা সত্যি কথা বলি, ঠিক আজ, এত বছর পর? হ্যাঁ, আজ বলো। সব ফেলে এসেছি তোমার সঙ্গে থাকতে, শুধু সত্যিটা জানা বাকি। আমি কখনো নিজের গ্রামের কিছুই চুরি করিনি শেফালি। জানো কেন? এই মাটির সঙ্গে আমার একটা কথা ছিল, যতই বদনাম হোক তাকে আমি অপমান দেব না। তাহলে শহরের সেই মামলা, জেল খেটেছ, সেই অপমানের শুরু সেখান থেকেই? আমার বন্ধু ছিল রফিক। একদিন একটা বড় গয়না চুরির কেসে সে ধরা পড়ে। আমাকে ডেকে বলল, এক রাত আমার ব্যাগটা রেখে দে। আমি বিশ্বাস করেছিলাম, আর সে পালিয়ে গেল। আর ব্যাগটা যখন খোলা হলো, ভেতরে সোনার গহনা। পুলিশ আমাকেই জেলে নিল। কিন্তু তুমি তো তখন কিছু বলনি, কারো কাছে না, আমার কাছেও না। এই নীরবতাই তো তোমার সবচেয়ে বড় শত্রু। কে শুনতো শেফালি? গ্রামে কেউ কি জানতে চায় সত্যিটা? তারা শুধু একবার শুনেছে আসিফ চুরি করে ধরা খেয়েছে। তারপর থেকে আমার একটাই নাম, চোর। তোমার কথায় বিশ্বাস আছে আমার। কিন্তু আজ যদি ছেলে কবির জানতে চায় তোমার নামের পাশে চোর লেখা কেন, তখন তুমি কি বলবে? আমি বলবো, একজন মানুষকে ভালোবাসার চেয়ে তাকে বোঝা কঠিন, আর সৎ থাকার চেয়ে নীরবে সহ্য করাটা অনেক বড় কাজ। কবির, তুই হঠাৎ? হঠাৎই ছুটি পেলাম, ভাবলাম না জানিয়ে চলে আসি। তুমি ঠিক আছো তো মা? এত কম আসিস কেন? তোর মুখ না দেখলে বুকের ভেতর কেমন ফাঁকা ফাঁকা লাগে। কি রে কবির, শহরের বাতাস কেমন? শহরের বাতাসে গন্ধ কম, খবর বেশি বাবা। তোর কথায় কাটা আছে। সত্যি জানতে এসেছি বাবা, আপনার নামের পাশে এতদিন চোর শব্দটা বসে আছে, এটা কি ভুল? তুই আমার ছেলে, তোর সামনে আমি আজ আর কিছুই লুকাবো না। আমি চুরি করিনি কবির, কিন্তু আমার চুপ করে থাকাটাই ছিল সবচেয়ে বড় ভুল। তাহলে সত্যি কেন বলনি নিজের মানুষদের কাছে, গ্রামের কাছে? কারণ এই গ্রামে নামের বদনাম একবার লাগলে আর ছুটে না। আমি তোদের দুঃখ দিতে চাইনি। ভেবেছিলাম সময় হয়তো একদিন সত্যি বুঝিয়ে দেবে। কিন্তু সময় তো শুধু দাগ কেটে গেছে বাবা। আমার বন্ধুরা জানতে চায় তোর বাবা চোর কেন। তোর বাবার শরীর ভালো নেই কবির, মনেও ক্ষত। তুই চাইলে সে আবার মুখ তুলে দাঁড়াবে, শুধু একটা বিশ্বাস দে। বাবা, ছেলে হিসেবে আমি চাই আপনি মাথা উঁচু করে হাঁটুন। যদি সত্যি নির্দোষ হন, তাহলে আমি আপনাকে প্রমাণ করাতে সাহায্য করব। গ্রামের মানুষ যদি না বোঝে, আমি বোঝাবো। তুই আমার ছেলে বলেই আজ এই কথা শুনতে পারলাম। ধন্য তোর মা, যে তোকে এমন বানিয়েছে। এই ছেলের ওপর কি মনে পড়লো? ওই শহরের ছেলেরা গ্রামে ফিরলেই নাটক করে। চোরের ছেলে তো, বাপের নাম মুখে তুলতেও একটু লজ্জা হওয়া উচিত ছিল ওর।
আমি এখানে এসেছি বাবার পক্ষে একটা কথা বলতে, সত্যি কথা। তোর বাবা চুরি করে জেল খেটেছে, এইটা তো আর নতুন কিছু নয়। তাই তো আপনি শুনেছেন, কিন্তু কখনো কি আপনি নিজে শুনেছেন বাবার মুখ থেকে? বাবার বন্ধু রফিক আজ ঢাকায় বড় ব্যবসায়ী। আমি তার অফিসে গিয়েছি, সে কথা দিয়েছে এই সপ্তাহেই এখানে এসে সবার সামনে সত্যিটা বলবে। তুই কি বলছিস? সেই রফিক যে হুট করে উধাও হয়ে গেল, তার খোঁজ পেয়েছিস? হ্যাঁ, আর সে নিজেই বলেছে সেই চুরি করেছিল আর বাবাকে ফাঁসিয়েছে। তুই প্রমাণ আনছিস নাকি গল্প? আমি শুধু প্রমাণ আনছি না, আমি চ্যালেঞ্জ দিচ্ছি। যেদিন রফিক আসবে সেদিন এই মোড়েই সে সত্যিটা বলবে। তখন যদি কেউ আমার বাবাকে চোর বলে, আমি কিন্তু আর চুপ করে থাকব না। আসিফ তো ছেলেবেলায় সবার হাল চাষ করত বিনে পয়সায়। আমি এখনো বিশ্বাস করি সে চোর নয়। আপনারা আমার বাবাকে যা বলেছেন সেটা শুধুই একতরফা গল্পে ভর করে। এখন আমি চাই আপনারা একবার চোখে চোখ রেখে তাকে সত্যিটা বলতে দিন। আজকের দিনে আমি আপনাদের সামনে একজন মানুষকে দাঁড় করাতে চাই, যিনি সত্যিটা জানেন, যিনি জানেন আমার বাবা চোর কিনা। আমি রফিক, আপনারা অনেকেই আমাকে চিনতেন। আসিফের ছোটবেলার বন্ধু। 25 বছর আগে যেদিন সোনার গহনা চুরি হয় সবাই বলেছিল আসিফ চুরি করেছে। আমি চুপ করেছিলাম, কারণ কারণ চুরিটা আমিই করেছিলাম। আমি তখন বেকার ছিলাম, হঠাৎ সুযোগ দেখে ভুল করেছিলাম। কিন্তু আমি জানতাম আসিফ কিছুই বলেনি, তবু তার সব কিছুই হারিয়ে গেল। তাহলে এতদিন আমরা ভুল মানুষকে অপমান করেছি। হ্যাঁ চাচা, আপনারা একজন সৎ মানুষকে চোর বানিয়েছিলেন, যে নিজের মুখে কিছু বলেনি, শুধু নিজের পরিবারকেই রক্ষা করতে চেয়েছিল। তুই কেন এলি রফিক? কারণ আমি আর থাকতে পারছিলাম না ভাই। তুই মুখে কিছু না বলেও আমাকে সব দিয়ে দিয়েছিস, সম্মান, নীরবতা, ক্ষমা। আমি মানুষ হতে পারিনি, তুই ছিলি মানুষ। এখন আপনারাই বলুন, আমার বাবা কি চোর? আসিফ ভাই, আমি ক্ষমা চাই। ভুল হয়েছে, অনেক বড় ভুল হয়েছে। আপনাকে চোর বলার আগে একবারও ভাবিনি। তুই আমার মুখ তুলে দিয়েছিস কবির। আজ বহুদিন পর এই ঘরে হাসি ফিরল, তাই না? এই ভাতের ধোঁয়া যেন পুরনো দুঃখ একটু ধুয়ে নিচ্ছে মা। অনেক বছর গায়ে চোরের ছাপ ছিল, আজ প্রথমবার মনে হলো গা হালকা লাগছে। বাবা, আজকে শুধু খাও, কোনো কথা নয়। অনেক কথাই তো হয়ে গেছে। তোমার জন্য আজ একটা কথা রাখছি মনে মনে। কি কথা? এখন থেকে কেউ চোর বললে আমিই প্রথমে দাঁড়াবো সামনে। শহরের ব্যস্ততম জীবন থেকে অনেকটা দূরে সরে এসেছি। কলকাতা শহর থেকে এখন অনেক দূরে আমি যাচ্ছি কাশীনাথ নামক একটা প্রত্যন্ত গ্রামে। ট্রেনে করে আসতে পারতাম, কিন্তু একটা রোমাঞ্চকর যাত্রা উপভোগ করতে ইচ্ছে হলো, আর তাই নিজের গাড়ি করেই বেরিয়ে পড়েছিলাম। যদিও এই যাত্রাটা ছিল আমার অফিসের একটা কাজের প্রজেক্ট, যেখানে আমাকে একাই যেতে হচ্ছে। নির্জন রাস্তা দিয়ে গাড়ি চালিয়ে যাচ্ছি। পথের মধ্যে এখন আর কাউকেই দেখতে পাচ্ছি না, তা অবশ্য মাঝরাতে আর কেই বা থাকবে। এদিকে চালাতে চালাতে আমারও ঘুম পাচ্ছে, তাই ভেবেছিলাম গাড়িটা থামিয়ে কোনো বাড়ি পেলে সেখানে আজকে রাতটা কাটিয়ে দিতাম, কিংবা গাড়ির মধ্যেই ঘুমিয়ে কাটিয়ে দিতাম। কিন্তু অজানা অচেনা স্থানে গাড়ি থামিয়ে ঘুমিয়ে পড়াটা বুদ্ধিমানের কাজ হবে না ভেবে গাড়ি থামাইনি, বরং চলতে থাকলাম।
এসব কথা যখন ভাবছিলাম ঠিক তখন আমার গাড়ির সামনে কিছু একটা ধাক্কা খেল। মুহূর্তেই আমি গাড়ি থামালাম। বুঝতে পারছিলাম না কিসের সাথে ধাক্কা লাগলো, তাই গাড়ি থেকে নেমে চেক করতে গেলাম। আমার গাড়ির সাথে একটা মেয়ে ধাক্কা খেলো, কিন্তু কিভাবে কি হলো তা তো বুঝতে পারিনি। আমি এই সময় কেবল মেয়েটির দিকে অবাক হয়ে তাকিয়েছিলাম। মেয়েটির বয়স হবে 20 থেকে 25-এর ভেতর। হ্যাঁ, এমনটাই মনে হলো, কিন্তু এখন কি করব তা তো ভেবে পাচ্ছিলাম না। এই যে, উঠুন, আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? উঠুন প্লিজ। কিন্তু মেয়েটির কোনো সাড়া শব্দ নেই। কপালের এক পাশ থেকে রক্ত ঝরছে। এটা দেখে আমি আরো ভীত হয়ে পড়েছিলাম। চারপাশে তাকিয়ে দেখি এখানে আর কেউ নেই, শুধু ঝিঝি পোকার শব্দ ছাড়া এখানে আর কোনো শব্দ নেই।